যাই হোক আসেন, যেখানে ছিলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি নিয়ে আলোচনা করতেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি একজন বাঙালি শিক্ষাবিদ, একজন সমাজ সংস্কারক এবং একজন গদ্যকার, ঠিক আছে। এরপর খেয়াল করে দেখেন, এই যে তিনি, তার প্রকৃত নাম কিন্তু ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র কি? বন্দ্যোপাধ্যায়। এই তার প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাহলে প্রকৃত নাম কি? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগর এটা উপাধি। এখানে একটা মজার জিনিস, আপনারা মনে করে থাকেন যে বিদ্যাসাগরই মনে হয় একমাত্র মানুষ যার নামের সাথে বিদ্যাসাগর আছে। না ভাইয়া, সে যুগে বিদ্যাসাগর একটা উপাধি, এটা অনেককে এই উপাধি দিয়েছেন। বিদ্যাসাগর উপাধি অনেক মানুষ আছে, বিদ্যাসাগর নামে অনেক মানুষ আছে, একজন না। তাহলে প্রশ্ন হচ্ছে ভাই, তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি এত হাইলাইট কেন? ব্যাপারটা হচ্ছে এই যে বিদ্যাসাগর মানটা রাখতে পারছে তিনি, বাকিরা খুব একটা আহামরি ওই মান রাখতে পারে না, এই জন্য তার নাম বিদ্যাসাগর। বাট বিদ্যাসাগর একজন না, ঠিক আছে। এইবার আসেন, ভদ্রলোক জন্মগ্রহণ করেন 1820-এ। তিনি 1820-এ জন্মগ্রহণ, 26 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। এটা বঙ্গাব্দ হিসাব করলে এটা 1227 পরে বঙ্গাব্দতে। এরপর তারিখ হিসাব করলে 12ই আশ্বিন। যাই হোক, তিনি হচ্ছেন বর্ধমানে জন্মগ্রহণ করেন, পশ্চিম মেদিনীপুরের জেলায় বীরসিংহ গ্রামে। তিনি একটা দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তো এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তথ্যগুলো মনে রাখেন, তথ্য ইম্পর্টেন্ট সাহিত্যিকদের ক্ষেত্রে। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পুরো নাম কি? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম কি? কস্যচিৎ উপজীব্য ভাই পশ্য। এটা হচ্ছে তার কস্যচিৎ উপজীব্য ভাই পশ্য। এটা ভদ্রলোকের কি নাম? কস্যচিৎ উপজীব্য ভাই পশ্য। এটা হচ্ছে তার ছদ্মনাম। এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কর্মজীবনের দিকে একটু বলি। কর্মজীবন খুব একটা পরীক্ষাতে প্রশ্ন আসে না, কিন্তু মাঝে মধ্যে আসে। আমি একটু একটা বলে যাই। 1941 সালে ভদ্রলোক তিনি সর্বপ্রথম তিনি সংস্কৃত কলেজে তিনি শিক্ষা যখন সমাপ্ত হয়, তখন মাত্র বয়স হচ্ছে তখন তার 21 বছর বয়সে তিনি 50 টাকা বেতনে তিনি পোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের প্রধান পণ্ডিত হিসাবে পণ্ডিতের পদে তিনি অধিষ্ঠ হন। এরপর 1846 সালে তিনি ওই একই বেতনে 6 এপ্রিল তিনি একই বেতনে ওখান থেকে তিনি মুভ করেন সংস্কৃত কলেজে। সেখানে তিনি বাংলা ডিপার্টমেন্টে কাজ করেছেন। তারপর তিনি আবার পোর্ট উইলিয়াম কলেজে এসেছেন, হেড রাইটার হিসাবে এসেছেন, যুক্ত হয়েছেন। আবার সংস্কৃত কলেজের অধ্যাপক হয়ে সেটা আবার ছেড়ে দিয়েছেন। আবার 150 টাকা বেতনে আবার সংস্কৃত কলেজের অধ্যাপক হয়েছেন। তো বিভিন্ন সময় এই কলেজগুলোতে তিনি অধ্যাপনার কাজ করেছেন, শেরোদাস্তার কাজ করেছেন, প্রধান পণ্ডিত হয়েছেন, হেড রাইটার হয়েছেন, বিভিন্ন সময় বিভিন্ন কাজ তিনি করেছেন। কর্মজীবনটা তার মূলত এইভাবে চলে যায়। এখন এই যে আমরা যে বলে থাকি, তাকে যে বলে থাকি বিদ্যাসাগর। এখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে আছে, এই বিদ্যাসাগরকে নিয়ে একটু কথা বলার আছে। বিদ্যাসাগর কোথা থেকে এলো? বিদ্যাসাগরই বা কি? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে 1839 সালে 22 এপ্রিল তিনি হিন্দু ল কমিটিতে একটা পরীক্ষা হয়েছে, এই পরীক্ষা দেন। ঈশ্বরচন্দ্র পরীক্ষা দেন। এই পরীক্ষাতে তিনি যথারীতি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। উত্তীর্ণ হওয়ার পর 16 মে এই ল কমিটির কাছ থেকে তিনি একটি প্রশংসাপত্র পান। ল কমিটি সর্বপ্রথম সেই প্রশংসাপত্রের ভিতরে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার প্রকৃত নামটা একটু বলি, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় শর্মা। তার প্রকৃত নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় শর্মা, এটা বলতে ভুলে গেছি। সেখানে তারা সর্বপ্রথম বিদ্যাসাগর এই ট্যাগলাইনটা যুক্ত করতেন। কিন্তু যখন ল কমিটি যখন বিদ্যাসাগর যুক্ত করেন, তবু কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু তার নামের পাশে বিদ্যাসাগর লিখতো না। প্রশ্ন হচ্ছে ভাই কিভাবে তাহলে তিনি লেখেন? এবার আসে সেই প্রসঙ্গে আসে। বললো অনেক কথা বলা যায় বিদ্যাসাগরকে নিয়ে, আমার অনেক বিদ্যাসাগরকে নিয়ে অনেক পড়াশোনা আমার পার্সোনালি আর কি। তো সব জায়গাতে মোটামুটি কি হয়েছে না হয়েছে সব আছে। আপনাদের জন্য আসলে গুরুত্বপূর্ণ না, মানে কথায় চলে আসে, জন্য অনেক তথ্য বলে ফেলি, যেটা দেখা যায় যে আপনাদের জন্য খুব একটা দরকারিও না। তবে রিটেনে গেলে এগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন রিটেনের প্রশ্ন আসে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কে উপাধি দেন, কেন উপাধি দেন, কিভাবে উপাধি দেন, বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপাধিটা কোথা থেকে আসলো, তখন আপনাকে ব্যাখ্যা করে লিখতে হবে, রিটেনের জন্য আবার কাজে লাগবে। তো যেখানে ছিলাম, তো সংস্কৃত কলেজে তিনি 12 বছর 5 মাস অধ্যয়ন করেছেন। কত বছর? 12 বছর 5 মাস বিদ্যাসাগর সংস্কৃত কলেজে পড়াশোনা করেছেন। যাই হোক, পড়াশোনার পরে সেখান থেকে তাকে একটা সনদ দিয়েছে, একটা প্রশংসাপত্র দিয়েছে। তো সেই প্রশংসাপত্রের ভিতরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজ সর্বপ্রথম তাকে বিদ্যাসাগর উপাধি দিয়েছে সেই সংস্কৃত কলেজের। এরপর থেকে অর্থাৎ 1841 সালটা মনে রাখবেন, 1841। এই 1841 সালে তারিখটা বলি,
10 ডিসেম্বর তাকে সর্বপ্রথম বিদ্যাসাগর উপাধি দেয়। এরপর থেকে তিনি নামের সাথে বিদ্যাসাগর লিখেন, ঠিক আছে, তাকে কি করেন, তাকে বিদ্যাসাগর, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি তার বিদ্যাসাগর। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে কত সালে, হ্যাঁ কত সালে তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়, 1841 সালে, কতই ডিসেম্বর, কত তারিখ, 10 ডিসেম্বর। কে দেন, সংস্কৃত কলেজ, সংস্কৃত কলেজের অধ্যাপকরা বা সংস্কৃত কলেজের পণ্ডিতরা বা সংস্কৃত কলেজ তাকে বিদ্যাসাগর উপাধি দেন, শেষ। তাহলে বিদ্যাসাগর রিলেটেড যে কাহিনী সেটা মোটামুটি আমাদের কাজ শেষ। এখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিবাহ নিয়ে অনেক কথা বলা যায়, বিবাহের জায়গাটা আমি একটু যাচ্ছি না, বিবাহ নিলে মানে বিবাহের ইয়েটা খুব মজাদারও, যাই হোক আমরা সেগুলোতে না যাই। তো বিবাহ রিলেটেড তিনি অনেকগুলো সমাজ সংস্কার কাজ করেছেন, সেই প্রসঙ্গে গেলে এখানে অনেকগুলো কথা চলে আসবে, যে বিধবা বিবাহ। তো একটা সময় ছিল যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি সমাজ সংস্কারে তিনি যে ভূমিকাগুলো রেখেছেন সেগুলো আমি একটু পরে আসতেছি, তার আগে একটু বলে রাখি নারী শিক্ষায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কি, এটা 31তম বিশেষ লিখিত প্রশ্ন আসছে। তো নারী শিক্ষায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা তার একটা কৃতিত্ব রয়েছে। তিনি নদিয়া, বর্ধমান, হুগলি, মেদিনীপুর জেলা ইত্যাদি জেলা সহ তিনি প্রথম দিকে 35টা বালিকা বিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করেছেন, 35টা বালিকা বিদ্যালয়। কালের পরিবর্তন যখন 35টা ছিল তখন সে জায়গাতে 1300 স্টুডেন্ট বলতে 1300 ছাত্রী, নট ছাত্র ছাত্রী, 1300 ছাত্রী সেখানে পড়াশোনা করেছেন। এবং সময় ঘুরতে না ঘুরতে 1864 সালে বিদ্যাসাগরের এই প্রতিষ্ঠিত 35টা বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা মানে দাঁড়ায় 288টায়। বুঝতে পেরেছেন কত হয়। এরপর কলকাতাতে তিনি প্রতিষ্ঠা করলেন। কলকাতাতে সালটা যতদূর মনে পড়ে 1872 সাল, হ্যাঁ 1872 সালে তিনি মেট্রোপলিটন ইনস্টিটিউট নামে তিনি একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইনস্টিটিউট যেটা, এইটার বর্তমান নাম হচ্ছে বিদ্যাসাগর কলেজ। এটা বর্তমানে বিদ্যাসাগর কলেজ নামে প্রতিষ্ঠিত হয়। তো যাই হোক, পরবর্তীতে তিনি তার মায়ের স্মৃতির রক্ষার্থে, মায়ের স্মৃতিকে উদ্দেশ্য করে তিনি নিজের গ্রাম বীরসিংহ, হ্যাঁ সেখানে ভাগবতী বিদ্যালয় নামে তিনি একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। প্রসঙ্গগুলো কেন আসতেছে, গুরুত্বপূর্ণ কিছু কিছু প্রসঙ্গ আছে, যেমন পরীক্ষাতে প্রায় প্রশ্ন হয় বাংলা গদ্যের জনককে। আমি আপনাকে বলি, মুখস্থ বলি, 29তম বিসিএস 33তম বিসিএস এ লিখিত প্রশ্ন আসছে বাংলা গদ্যের জনক কে এবং কেন। বাংলা গদ্যের জনক কে এবং কেন, টানা দুইটা বিসিএস, 29, 33 কাছাকাছি দুইটা বিসিএস এ প্রশ্ন আসছে, লিখিততে প্রশ্ন আসছে। বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কোনো ডাউট নাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তবে এখানে কথা আছে, কথা হচ্ছে তার মানে কি তিনি বিদ্যাসাগরে কি সর্বপ্রথম বাংলা গদ্য লিখেছেন? ব্যাপারটা আসলে এমন না যে বিদ্যাসাগরই প্রথম গদ্য লিখেছেন, তার আগে কেউ গদ্য লিখেন নাই, এমন কিছু না। বিদ্যাসাগরের আগেও গদ্য লেখা হয়েছে। আমরা যখন আধুনিক যুগ পড়বো তখন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে যে গদ্য লেখাটা আসলে কোন জায়গা থেকে আসে। পটুলিয়াম কলেজ, শ্রীরামপুর মিশন, এগুলো যখন পড়বো তখন আসবে। এখন কথা হচ্ছে তাইলে ভাইয়া বিদ্যাসাগরকে কেন বলা হয় থাকে যে বিদ্যাসাগর গদ্যের জনক? হ্যাঁ, এইখানে একটা কথা আছে। কথাটা হচ্ছে বিদ্যাসাগরের আগেও অনেক মানুষ গদ্য লিখেছেন, কিন্তু বিদ্যাসাগর যে গদ্য লিখেছেন সেই গদ্য ছিল শ্রুতিমধুর, সেই গদ্য ছিল ছন্দময়, সেই গদ্য ছিল গতিশীল, সেই গদ্য ছিল শ্রুশ্রাব্য, সেই গদ্য ছিল সরস লেখা, সেই গদ্য ছিল সরস অলঙ্কারের। এর আগে যে গদ্য লেখাগুলো ছিল এগুলো তার মতো কোয়ালিটিফুল লেখা না, এই জন্য তাকে গদ্যের জনক বলা হয়ে থাকে। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি? অ্যাকচুয়ালি এটাকে আরো এভাবে বললে আরো সুন্দর হয়, সার্থক গদ্যের জনক, সার্থক গদ্যের জনক। এখন প্রথম গদ্য কোথা থেকে আসছে, প্রথম গদ্য কে লিখছে, এটা আমরা আধুনিক যুগে ওই পটুলিয়াম কলেজ, শ্রীরামপুর মিশন এগুলো পড়লে তখন পাবেন। যাই হোক, এগুলো প্রাসঙ্গিক আলোচনা, মূল আলোচনা সাহিত্যকর্মকে ঘিরে, সাহিত্যিকদের মূল আলোচনা কি ঘিরে, সাহিত্যকর্মকে ঘিরে। যাই হোক, আসেন এইবার আমরা একটু লিখি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত সাহিত্যকর্ম। সাহিত্যের ক্লাস হচ্ছে শুনবেন, সাহিত্যের ক্লাস শুনবেন, শুনে শুনে এই জিনিসটা মাথার ভিতরে ক্যাচ করেন, কাজে লাগবে। শুনেন, সাহিত্যের ক্লাস শুনেন, লেখালেখি করার দরকার নাই, মানে খাতায় যে এটা ইম্পর্টেন্ট এটা লিখেন, অথবা বই থাকলে বই খোলেন, কোনো সমস্যা নেই। আসেন, বিদ্যাসাগর বেশ কয়েক অ্যাঙ্গেলে, বেশ কয়েক সেক্টরে তিনি গ্রন্থ লিখেছেন। তার ভিতরে একটা ছিল তার শিক্ষামূলক বেশ কিছু গ্রন্থ ছিল। বিদ্যাসাগরের কি গ্রন্থ ছিল? শিক্ষামূলক কিছু গ্রন্থ ছিল। আমরা একটু খেয়াল করে দেখি বিদ্যাসাগরের যে শিক্ষামূলক যে গ্রন্থগুলো, আমরা সেই শিক্ষামূলক গ্রন্থগুলো একটু দেখি। বিদ্যাসাগরের শিক্ষামূলক গ্রন্থগুলোর ভিতরে ছিল তিনি লিখেছেন বাচ্চাদের জন্য বর্ণ পরিচয়। এটা পরীক্ষাতে প্রায়শই প্রশ্ন আসে যে বর্ণ পরিচয় এই গ্রন্থটা, বর্ণ পরিচয় এই গ্রন্থটা কার?
এই গ্রন্থটা 1855-তে প্রকাশিত হয় এবং এটা দুইটা ভাগ, একটা হচ্ছে প্রথম খণ্ড আর একটা হচ্ছে দ্বিতীয় খণ্ড। এরপর বিদ্যাসাগর লিখেছেন ঋজু পাঠ, ঋজু পাঠ, ঠিক আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন কি ঋজু পাঠ, ঋজু পাঠ, ঋজু পাঠ এটা বিদ্যাসাগরের রচিত গ্রন্থ। এরপর সংস্কৃত ব্যাকরণ তিনি লিখেছেন সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা। সংস্কৃত ব্যাকরণ তো পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা কম, বাট যেটা আপনাকে মনে রাখতেই হবে সেটা হচ্ছে ব্যাকরণ কৌমুদী, কৌমুদী ব্যাকরণ, ব্যাকরণ কৌমুদী। শুধু তাই না, ব্যাকরণ কৌমুদী থেকে আপনাকে অবশ্যই সালটাও মনে রাখবেন, ব্যাকরণ কৌমুদী 1853-তে এটি কি হয়, এটি প্রকাশিত হয়। যাই হোক, এগুলো ছিল তার মৌলিক গ্রন্থ। এখন তার কিছু অনুবাদ গ্রন্থ আছে। অনুবাদ গ্রন্থ কি, তিনি হিন্দি থেকে একটা গ্রন্থ লিখেছেন যেটার নাম হচ্ছে বেতাল পঞ্চবিংশতি, বেতাল পঞ্চবিংশতি। আচ্ছা, কেউ কি বলতে পারবেন বেতাল পঞ্চবিংশতি কেন বিখ্যাত? কেউ কি বলতে পারবেন বেতাল পঞ্চবিংশতি কেন বিখ্যাত? কেউ কি বলতে পারবেন? পারলে একটু বলেন, আমি একটু দেখি। এরপর তিনি সংস্কৃত থেকে রচনা করেছেন যে গ্রন্থটা, সেটার নাম হচ্ছে শকুন্তলা, 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 ঠিক আছে। এটা কোন ভাষা থেকে? এটা তিনি সংস্কৃত থেকে রচনা করেছেন। আচ্ছা, এটা এমন হবে স্পেলিংটা, শকুন্তলা, হ্যাঁ শকুন্তলা। এটা তিনি কোথা থেকে রচনা করেছেন? ইয়ে থেকে তিনি রচনা করেছেন, সংস্কৃত থেকে তিনি রচনা করেছেন। ইংরেজি থেকে তিনি বেশ কিছু গ্রন্থ রচনা, বাংলার ইতিহাস নামে তিনি একটা রচনা করেছেন। এগুলো থেকে পরীক্ষাতে প্রায়শই প্রশ্ন চলে আসে। যাই হোক, এবার আসেন তার মৌলিক কিছু গ্রন্থ ছিল, সেই মৌলিক গ্রন্থগুলো নিয়ে আমি একটু আলোচনা করি। মৌলিক গ্রন্থগুলোর ভিতরে তিনি সমাজ সংস্করণমূলক তিনি বেশ কিছু গ্রন্থ লিখেছেন। তার ভিতরে তিনি বহু বিবাহ নিয়ে গ্রন্থ লিখেছেন। বহু বিবাহের ব্যাপারটা কেমন আমি আপনাকে বলি। একটা পুরুষ দেখা যেত তখনকার সময় একাধিক নারীকে বিয়ে করত, তো ফলে যেটা হতো যে তখন দেখা যেত যে মানে বহু বিবাহ, মানে একদম বহু বিবাহ প্রচলিত হয়েছে। তো এই নিয়ে তিনি একটা গ্রন্থ লিখেছেন যে বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এত তো বিষয়ক প্রস্তাব। তাহলে গ্রন্থের নাম কি? বহু বিবাহ রহিত হওয়া উচিত কি না এত দ বিষয়ক প্রস্তাব। এরপর শুধু বিধবা বিবাহ নিয়ে তিনি লেখেন নাই, বহু বিবাহ নিয়ে তিনি লেখেন না। এরপর আসেন বিধবা বিবাহ তিনি লিখছেন। বিধবা বিবাহ কি? তখনকার সময় যেটা দেখা যেত সেটা হচ্ছে বাল্য বিবাহ তো খুব অ্যাভেলেবেল, 5 বছর 6 বছর 7 বছর মেয়েদেরকে বিয়ে দিত। ফলে একটা 30 বছরের লোকে যদি 5 বছরের মেয়ে বিয়ে করে, 6 বছরের মেয়ে বিয়ে করে, ওই মেয়ে ম্যাচিউর হইতে হইতেই মানে ছেলে মারা যাচ্ছে, ছেলে বুড়ো হয়ে গেছে। তখন এভাবে যখন চলে তখন বিধবার সংখ্যা বেড়ে যায়। কিন্তু এদিকে আবার বলছে যে বিধবা বিবাহ বন্ধ, বিধবাদেরকে বিবাহ করা যাবে না। এই নিয়ে বিদ্যাসাগর সর্বপ্রথম তিনি লেখালেখি করছেন। তিনি একটা গ্রন্থ লিখছেন, নামটা হচ্ছে বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা। তাহলে বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এত বিষয় প্রস্তাব। এরপর লিখছে বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব। লিখেছেন কি? বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব, ঠিক আছে। এই ধরনের গ্রন্থগুলো তিনি লিখেছেন। এছাড়াও তিনি আরেকটা গ্রন্থ লিখেছেন মৌলিক গ্রন্থ, তার ভিতরে সেটার নাম হচ্ছে ব্রজবিলাস, ব্রজবিলাস। আচ্ছা, ব্রজবিলাস, ঠিক আছে। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করছি। আচ্ছা, গ্রন্থগুলোর নাম একটু শেষ করে নি। এর ভিতরে ছিল প্রভাবতী সম্ভাষণ, প্রভাবতী সম্ভাষণ, সম্ভাষণ। এই প্রভাবতী সম্ভাষণ এটা তার গুরুত্বপূর্ণ, হ্যাঁ, গ্রন্থের ভিতরে ছিল একটা। এছাড়াও তিনি আরো একটা গ্রন্থ লিখেছেন, সেটার নাম হচ্ছে শব্দমঞ্জুরি, শব্দমঞ্জুরি, ঠিক আছে, শব্দমঞ্জুরি এটা তিনি লিখেছেন। তো এগুলো এখন আপনাদেরকে একটা প্রশ্ন করেছি, দেখি আপনাদের মনে আছে কিনা, কেউ কি উত্তর করেছেন? হ্যাঁ, একজন বলেছি, গুড, দারুণ দারুণ, সবাই উত্তর করতেছেন। হ্যাঁ, যে এখানে জ্যোতিচিহ্নের সার্থক প্রয়োগ ঘটে, দারুণ। বেতাল পঞ্চবিংশতির মাধ্যমে বাংলা সাহিত্যে জ্যোতিচিহ্নের সার্থক প্রয়োগ ঘটে বেতাল পঞ্চবিংশতির মাধ্যমে, ঠিক আছে। বেতাল পঞ্চবিংশতির মাধ্যমে সেখানে কি হয়, হয়, মানে সর্বপ্রথম সেখানে জ্যোতিচিহ্নের সার্থক ব্যবহার ঘটে। এর আগে কোনো গ্রন্থে জ্যোতিচিহ্নের সার্থক ব্যবহার ঘটে নাই। তো যাই হোক, এই ভদ্রলোক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মৃত্যুবরণ করেন 1891 সালের 29 জুলাই বিদ্যাসাগর মৃত্যুবরণ করেন। ওকে, বিদ্যাসাগর থেকে আমাদের পরীক্ষাতে অনেক প্রশ্ন এসেছে
এবং পরীক্ষাতে প্রশ্ন আসবে, দয়া করে একটু বিদ্যাসাগর একটু ভালো করে পড়ে রাখেন, কারণ বিদ্যাসাগর থেকে যাদের থেকে পরীক্ষাতে বেশি প্রশ্ন আসে তাদের ভিতরে অন্যতম একজন, সেটা হচ্ছে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কাজে বিদ্যাসাগর একটু ভালো করে পড়বেন। যেহেতু বুঝতে পারতেন যে বিদ্যাসাগর নিয়ে আমি বেশি পড়াইছি, তার মানে যাকে নিয়ে বেশি পড়াই, যাকে নিয়ে দেখবেন আমি কম টাইম ধরে পড়াই, তার মানে সে পরীক্ষার জন্য কম গুরুত্বপূর্ণ। আর যাকে নিয়ে বেশি টাইম ধরে পড়াই, বুঝতে হবে সে পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছেন? সো একটু টাইম নিয়ে বিদ্যাসাগর পড়বেন, পড়লে আশা করি কাজে লাগবে। যারা মানে গুরুত্বপূর্ণ সাহিত্যিক যারা আছে তাদের থেকে, তাদের মধ্য থেকে গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ যারা, তাদের ভিতরে অন্যতম হচ্ছেন কে, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কাজে একটু ভালো করে পড়বেন।